মেহরুন্নেসা কোথায়? প্রবেশ করে সে জিজ্ঞাসা করলো। চারিপাশে থাকা কয়েকজন নারী যোদ্ধা থমকে তাকালো, কেউ বিস্মিত, কেউ অপ্রস্তুত। হয়তো নিজ কক্ষেই আছে হুজুর। একজন বলল ধীরে, আরেকজন বলল, না, আমি ভোর রাতে ওনাকে উঠতে দেখেছি, তারপর থেকে আর দেখছি না। বাইজিদের ভ্রু আরো কুঁচকে গেল। সে এক মুহূর্ত দেরি করলো না, দুর্গের ভিতর ছুটে চলল। পুরনো এই দুর্গ, বহু বছরের সাক্ষী, মোটা পাথরের দেওয়াল, জায়গায় জায়গায় শ্যাওলা জমে গেছে। এই সরু করিডোর, অন্ধকার সিঁড়ি, কোথাও ভাঙা ছাদ দিয়ে সূর্যের আলো তীর্যকভাবে ঢুকে পড়ছে। বাতাসে ধুলো আর পুরনো কাঠের গন্ধ। এক কক্ষ থেকে আরেক কক্ষ। বাইজিদ একটার পর একটা দরজা ঠেলে খুলছে। মেহরুন্নেসা? তার কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। দেয়ালে কোথাও নেই। প্রশিক্ষণ প্রাঙ্গণ খালি, ভেতরের হলঘর নীরব। ছোট ছোট কক্ষ, সব ফাঁকা। সে থামছে না। তার পায়ের শব্দ ভারী হয়ে উঠছে, নিঃশ্বাস দ্রুত হচ্ছে। মনে হচ্ছে বিশাল পাথরের দেয়ালগুলো যেন তাকে গিলে ফেলছে। সময় যত যাচ্ছে তার ভিতরে অস্থিরতা ততই বেড়ে উঠছে। কোথায় গেল সে? কিছু হয়েছে নাকি? তার চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। শেষমেশ সে দুর্গের এক প্রান্তে এসে থামলো। চারিপাশে তাকালো, কোথাও কোনো চিহ্ন নেই। তার হাত মুঠো হয়ে গেল। মাথার ভিতর যেন ঝড় বইছে। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ঠিক যেন দিশেহারা। না, এটা হতে পারে না। ঠিক তখনই পেছন দিক থেকে পায়ের শব্দ, হালকা ধীর। বাইজিদ ঘুরে দাঁড়ালো। দুর্গের প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকছে মেহরুন্নেসা। তার হাতে অনেকগুলো তাজা পদ্ম ফুল। ভোরের আলোয় ভেজা সেই ফুলগুলো ঝলমল করছে। চুলে হালকা বাতাস লেগে উঠছে। মুখে ক্লান্তির ছাপ নেই, বরং এক ধরনের শান্তি। বাইজিদের চোখ স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন বিশ্বাসই করতে পারল না। সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন আবারও হারিয়ে ফেলবে। এই ভয়টা এখনো কাটেনি। মেহরুন্নেসা প্রথমে চমকে উঠল। তার হাতে ধরা পদ্ম ফুলগুলো কাঁপলো। কি হয়েছে শাহজাদা, ঠিক আছেন তো আপনি? কথাটা শেষ করার আগে বাইজিদের আঁকড়ে ধরা আরো শক্ত হলো। তার শ্বাস ভারী, কণ্ঠ ভাঙা। কোথায় ছিলে তুমি? সেই প্রশ্নে লুকিয়েছিল ভয়, উদ্বেগ আর এক অদ্ভুত স্বস্তি। সে যে ফিরে এসেছে। মেহরুন্নেসা ধীরে স্থির হলো, তারপর আস্তে করে বলল, পদ্ম তুলতে গিয়েছিলাম। দুর্গের ভেতরে যারা ছিল যোদ্ধা, নারী, দাসীরা, তারা এক ঝলক তাকে সব বুঝে নিল। বায়েজিদ যেভাবে মেহরুন্নেসাকে জড়িয়ে ধরেছে, সেই দৃশ্যটা একান্তই ব্যক্তিগত। একজন আরেকজনের দিকে তাকিয়ে নীরবে সরে যেতে লাগলো সবাই। মুহূর্তের মধ্যে এই জায়গাটা প্রায় ফাঁকা হয়ে গেল। মেহরুন্নেসা তখনও অবাক হয়ে আছে। কি হয়েছে আপনার? আবারও বলতে গেল সে, কিন্তু বায়েজিদ কোনো উত্তর দিল না। তার হাত এখনো শক্ত করে ধরা। চলো। শুধু এইটুকুই বলল। সে আর দেরি করলো না। মেহরুন্নেসাকে টেনে নিয়ে দ্রুত ভেতরের দিকে হাঁটতে লাগলো। করিডোর পেরিয়ে পাথরের দেয়াল ছুঁয়ে তারা পৌঁছালো সেই কক্ষে। দরজা বন্ধ হতেই বায়েজিদ থামলো। মেহরুন্নেসা এবার ঠিকভাবে তাকালো তার দিকে, আর তখনই তার চোখ স্থির হয়ে গেল। বায়েজিদের পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শরীরের ক্ষতচিহ্ন, কোথাও আঁচড়, কোথাও কেটে যাওয়ার দাগ, কোথাও শুকনো রক্তের চিহ্ন। জঙ্গলের পথ, রাতের সেই বিপদ, সবকিছু ছাপ যেন শরীরে লেগে আছে। এইগুলো? মেহরুন্নেসার কণ্ঠ কেঁপে উঠল। সে দ্রুত এগিয়ে এলো, হাত তুলে ছুতে গিয়েও থেমে গেল। ভয় পাচ্ছে ব্যথা লাগবে। কি হয়েছে আপনার? তার চোখে স্পষ্ট উৎকণ্ঠা। এভাবে এই অবস্থায় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, সে আর নিজেকে সামলাতে পারল না। বসুন, আমি এক্ষুনি গরম পানি আনাচ্ছি। এক দাসীকে দিয়ে গরম পানি আনিয়ে নিল। বাইজিদের শরীর থেকে পাঞ্জাবিটা খুলে ক্ষত স্থানে উষ্ণ গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে দিতে লাগলো। কি যে করেন না আপনি! এক্ষুনি যদি... কথা বলতে বলতে বায়েজির দিকে তাকাতেই কথা থেমে গেল। মেহরুন্নেসার লোকটার চোখের মনি কালো। এ তো বায়েজিদ না। চোখ ছানা বড়া হয়ে আসলো মেহরুন্নেসার। লোকটার ঠোঁটে ফুটলো শয়তানি হাসি। মেহরুন্নেসা দুপা পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল। চিৎকার করে উঠে বসে মেহরুন্নেসা। তার নিঃশ্বাস দ্রুত, বুক ওঠানামা করছে জোরে জোরে। চোখ বড় বড় হয়ে আছে, যেন এখনো সেই ভয়ঙ্কর দৃশ্যটা তার সামনে ভাসছে। চারিপাশ অন্ধকার, শুধু প্রদীপের ক্ষীণ আলো কাঁপছে। তার চিৎকারে পাশেই ঘুমিয়ে থাকা বায়েজিদ হঠাৎ উঠে বসে। মেহের? এক ঝটকায় তার দিকে ঝুঁকে পড়ে সে। দেখেই বোঝা যায় এটা সাধারণ কিছু না। সে দু হাতে শক্ত করে মেহরুন্নেসাকে জড়িয়ে ধরে। কি হয়েছে? কি হয়েছে তোমার? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। মেহরুন্নেসা কাঁপছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। সে কিছু বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। বায়েজিদ তাকে আরো কাছে টেনে নেয়। এক হাত তার পিঠে, অন্য হাত মাথায় রেখে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করে। ভয় পেয়েছো? নরম গলায় জিজ্ঞাসা করে সে। খারাপ স্বপ্ন দেখেছো? কি দেখেছো? মেহরুন্নেসা ধীরে মাথা তুলে চোখ তুলে তাকায় বায়েজিদের দিকে। এক মুহূর্ত তার দৃষ্টি থেমে যায় সেই পরিচিত সবুজ চোখে।
স্থির আশ্বাস ভরা এটা সত্যি বায়েজিদ। তার চোখের ভেতরের আতঙ্কটা ধীরে ধীরে গলতে শুরু করে। ঠোঁট কাঁপে, কিছু বলতে গিয়েও পারে না। পরের মুহূর্তে সে হঠাৎ করে মুখ লুকিয়ে ফেলে বায়েজিদের বুকে, দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তাকে। আমি গলা ভেঙে আসে তার। আমি খুব ভয় পেয়েছি। তার কণ্ঠ ভেঙে যায়, গুনগুন করে কাঁদতে থাকে। চোখের পানি ভিজিয়ে দেয় বায়েজিদের পোশাক। বায়েজিদ কিছু বলে না, শুধু তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এক হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আ আমি আছি তো। শাহাওয়াতের বেগমকে ভয় পেলে বুঝি মানায়? খুব নিচু গলায় বলে সে। আর আমি তো এখানেই আছি। কক্ষের ভেতরে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতার ভেতরে মেহরুন্নেসার কান্না ধীরে ধীরে থেমে আসে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দুর্যোগের আকাশে। রাতে সেই ভয়, অস্থিরতা সব পেছনে ফেলে নতুন একদিনের শুরু। আজ থেকে শুরু হবে মেহরুন্নেসার প্রশিক্ষণ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে সে। চারিপাশে হালকা কুয়াশা, ভেজা মাটি, আর দূরে অন্য যোদ্ধাদের প্রস্তুতির শব্দ। তার সামনে দাঁড়িয়ে বায়েজিদ, চোখে কঠোর মনোযোগ। আছে শুধু স্বামী না, একজন শিক্ষক। প্রথমে তলোয়ার ধরতে শেখো। বলল সে। একজন দাসী এগিয়ে এসে মেহরুন্নেসার হাতে একটা হালকা তালোয়ার তুলে দিল। মেহরুন্নেসা একটু ইতস্তত করলো, এটা তার জন্য একেবারেই নতুন। সে সাবধানে ধরলো, কিন্তু ভঙ্গিটা ঠিক নয়। বায়েজিদ এগিয়ে এলো, তার হাত আলতো করে ধরে ঠিক করে দিল। এভাবে না, শক্ত করে ধরো, কিন্তু হাত শক্ত করে জমি ফেলিও না। তার কণ্ঠে ধৈর্য। তলোয়ারকে নিজের অংশ মতো ভাবতে হবে। মেহরুন্নেসা মন দিয়ে শুনছে। আস্তে আস্তে আবারও চেষ্টা করলো। এবার একটু ঠিক হলো। বায়েজিদ হালকা মাথা নেড়ে বলল। ভালো। তারপর সে সামনে গিয়ে দাঁড়ালো। এখন দেখো। সে ধীরে তালোয়ার চালিয়ে দেখতে লাগলো কিভাবে ভারসাম্য রাখতে হয়, কিভাবে পা ফেলতে হয়, কিভাবে আঘাত আসলে প্রতিরোধ করতে হয়। প্রতিটা চাল মসৃণ হিসেবেই। মেহরুন্নেসা মুগ্ধ হয়ে দেখেছে। তারপর তাকে ইশারা করলো। চেষ্টা করো। মেহরুন্নেসা ধীরে এগিয়ে এলো। প্রথম চাল ভুল, দ্বিতীয়বার আবার ভুল। তালোয়ারটা ঠিক মতো ঘোরাতে পারছে না, ভারসাম্য হারিয়ে ফেলছে। সে একটু বিরক্ত হয়ে পড়লো। পারছি না। নিচু গলায় বলল। বায়েজিদ থামলো না। সে আবারও কাছে এসে তার ভঙ্গি ঠিক করে দিল। পারবে, শুধু ধৈর্য লাগবে। সে তার পায়ের অবস্থান ঠিক করলো, কাঁধ সোজা করলো। লড়াই শুধু শক্তির না, বুদ্ধিরও। তারপর ধীরে ধীরে দেখতে লাগলো কিভাবে প্রতিপক্ষের আঘাত এড়িয়ে যেতে হয়, কিভাবে সুযোগ বুঝে আঘাত করতে হয়, কিভাবে শরীরের ভারসাম্য ধরে রাখতে হয়। মেহরুন্নেসা এবার মন দিয়ে চেষ্টা করতে লাগলো। একটু একটু করে উন্নতি হচ্ছে। প্রথমে অনভ্যস্ত, তারপর ধীরে ধীরে তাল খুঁজে পাচ্ছে। তার কপালে ঘাম জমেছে, নিঃশ্বাস দ্রুত, কিন্তু চোখে একটা জেদ। বায়েজিদ দূরে দাঁড়িয়ে দেখছে। তার ঠোঁটের কোণে হালকা সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। এই মেয়েটা শুধু কোমল না, ভেতরে শক্তিও আছে। আর আজ সেই শক্তির শুরু। বিকালের শেষ আলো যখন ধীরে ধীরে মলিন হয়ে আসে, তখন বায়েজিদ দুর্গ ছেড়ে মহলের পথে রওনা হলো। দীর্ঘদিনের মতো নয়, আজ তার ফেরাটা যেন জরুরি হিসেবেই। মহলে পৌঁছাতে পৌঁছাতে আকাশ সন্ধ্যায় রং ছড়িয়ে পড়েছে। প্রবেশ করতে সে টের পেল আজ মহলে এক ভিন্ন ধরনের ব্যস্ততা। দরবারের পাশের প্রাঙ্গণে কয়েক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। বিদেশি বণিক, তাদের পোশাক আলাদা, ভাষা ভিন্ন, চোখে মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। বায়েজিদ সরাসরি তার কাছে গেল। কোনো অপ্রয়োজনীয় কথা নয়, শুধু চোখের ইশারা। বুঝে গেল তারা কারা। সঙ্গে থাকা প্রহরীরা সামনে এনে রাখলো একটা বড় কাঠের বাক্স। বাক্সটা খুলতে ভেতরটা ঝলমল করে উঠল। অনেকগুলো কাচের শিশি, ছোট মাঝারি বড়, সবগুলো বিভিন্ন রঙে ভরা। কোনোটায় গাঢ় নীল তরল, কোনোটায় সবুজ, কোথাও আবার রক্তিম আভা। শিশিগুলো এমনভাবে সাজানো যেন প্রতিটাই মূল্যবান কিছু। বণিকদের চোখ চকচক করে উঠল। তারা একে একে শিশিগুলো পরীক্ষা করতে লাগলো। কেউ ঢাকনা খুলে গন্ধ নিল, কেউ আলোয় তুলে দেখলো গভীর মনোযোগে। বায়েজিদ দাঁড়িয়ে রইল স্থির। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, সবকিছু যেন আগে থেকে নির্ধারিত। কিছুক্ষণ পর একজন বণিক মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর তাদের দিক থেকে এগিয়ে এলো বিশাল এক পোটলা, ভারী কাপড়ে বাঁধা। প্রহরীরা এনে রাখলো বায়েজিদের সামনে। খোলা হলো পুটলা, ঝনঝন করে উঠল স্বর্ণমুদ্রা। সোনালি আলোয় ঝলসে উঠল চারিপাশ। বাকেশা দূর থেকে সব দেখছিলেন। তার ভ্রু কুঁচকে গেছে। তিনি বুঝতে পারছেন না এটা কি লেনদেন। এই রঙিন কাচের শিশিরগুলোই বা কি? আর এর বিনিময়ে এত স্বর্ণ কিসের ব্যবস্থা করেছে বায়েজিদ? তার চোখে স্পষ্ট প্রশ্ন, কিন্তু কেউ কিছু বলছে না। বায়েজিদ শুধু একবার তাকালো সেই স্বর্ণ মুদ্রার দিকে, তারপর ধীরে বলল, নিয়ে যাও। বণিকরা মাথা নত করে বাক্সটা নিয়ে চলে গেল। প্রাঙ্গণে আবারও নীরবতা নেমে এলো, কিন্তু বাকেশার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে,
ঠিক কী হলো এখানে? সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মলিন হয়ে এসেছে। মহলের প্রধান ফটকের সামনে হঠাৎই এক পরিচিত অবয়বে দেখা দিল সুনেহরা। প্রহরীরা প্রথমে যেন বিশ্বাসই করতে পারল না, তারপরে একে একে সবার চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। এই সময় সব ফটক বন্ধ করে দেওয়া হয়। বাড়ির মেয়ে বাইরে কি করে বেরোলো? শাহজাদি কেউ ফিসফিস করে উঠল। সারাদিন সে কোথায় ছিল কেউ জানে না, কেউ দেখেনি তাকে বের হতে, আবার ফিরতেও না। সুনেরা কোনো দিকে না তাকিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। তার চেহারায় ক্লান্তি, চোখে কঠোরতা, যেন অনেক কিছু পেরিয়ে এসেছে সে। করিডোর পেরিয়ে নিজের কক্ষে ঢুকতে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যে রত্নপ্রভা ছুটে এলো। সুনহেরা, তার কণ্ঠে উৎকণ্ঠা। কোথায় ছিলে তুমি এতক্ষণ? সুনেরা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বসে পড়ল। রত্নপ্রভা কাছে এসে হাত ধরল। কি হয়েছে বলো? সুনেরা গভীর নিঃশ্বাস নিল। তার চোখে এক ঝলক রাগ, এক ঝলক ভয়, দুটোই মিশে আছে। গত রাতে সে শুরু করলো ধীরে। কেউ আমার কক্ষে ঢুকেছিল। রত্নপ্রভার চোখ বড় হয়ে গেল। সে আমি টের পাইনি প্রথমে, হঠাৎ পেছন থেকে মুখে কিছু চাপা দেওয়া হলো। হাত তুলে নিজের নাক মুখের কাছে দেখালো। একটা কাপড়, তীব্র গন্ধ, মাথা ঝিমঝিম করতে লাগলো। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি লড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। রত্নপ্রভা নিঃশব্দে শুনছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। একটু থামলো সুনেহরা, তারপর আবারও বলল। চেতনা ফিরলে দেখি আমি একটা অচেনা জায়গায় বাঁধা। তার চোখে এবার আগুন জ্বলে উঠল। হাত বাঁধা, চারপাশ অন্ধকার, আর দরজার বাইরে পাহারা। রত্নপ্রভার নিঃশ্বাস আটকে গেল। তারা ভেবেছিল আমি অজ্ঞানী থাকবো, সুনেহরা বলল। কিন্তু আমি সুযোগ খুঁজছিলাম। তার কণ্ঠে এবার দৃঢ়তা। একজন ভিতরে ঢুকতেই সে হাত মুঠো করে ধরল। আমি আক্রমণ করি। রত্নপ্রভা বিস্ময়ে তাকিয়ে আছে। তার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করি। একজন মুখোশধারী ছিল, হাতুড়ি মেরে দিয়েছি মাথায়। তারপর আরেকজন আসার আগেই আমি বের হয়ে আসি। তার শ্বাস একটু ভারী হয়ে উঠল। আজ তাকে মেরে আমি মুক্ত হয়ে এসেছি। কক্ষের ভেতর নীরবতা নেমে এলো। রত্নপ্রভা ধীরে তার হাতটারও শক্ত করে ধরল। তার এখন ভয় আর অস্বস্তি দুটোই। সুনেহরার কথা শেষ হতে রত্নপ্রভার চোখের দৃষ্টি বদলে গেল। সে কিছু বলল না, কিন্তু তার চোখে স্পষ্ট হয়ে উঠল একটাই নাম, অঙ্কুর। গতকালই বলেছিল সুনেহরা ওর কাছে বন্দি। এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ালো। আমি আসছি। শুধু এইটুকু বলে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। করিডোরে তার পায়ের শব্দ তীব্র হয়ে প্রতিধ্বনিত হলো। কক্ষে গিয়ে যেই দরজাটা আটকালো, খুলল একেবারে সকালে। বৈঠকে এসে বসতেই মহলের বাইরে হঠাৎ করে হইচই শুরু হয়ে গেল। চিৎকার, দৌড়ঝাঁপ, প্রহরীদের তড়িঘড়ি করে ছুটে চলা। কিছু একটা ঘটেছে। রত্নপ্রভা দ্রুত এগিয়ে গেল উঠোনের দিকে। সেখানে পৌঁছাতেই এক রক্ষী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল। শহীদ নাসিরাবাদ থেকে। কি হয়েছে? রত্নপ্রভার কণ্ঠ তীক্ষ্ণ। রক্ষী গিলল, তারপর বলল। একদল অদ্ভুত মানুষ, মানুষ বললেও ঠিক হয় না। তার কণ্ঠ কেঁপে উঠল। দেখতে যেন আদিম যুগের মতো। চারিপাশে উপস্থিত সবাই থমকে শুনছে। ওরা শাহবাগের কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে। আরেকজন বলল। গ্রাম প্রান্তিক এলাকা সবকিছু ভেঙে ছুড়ে দিচ্ছিল। রত্নপ্রভার চোখ কঠিন হয়ে উঠল। রক্ষীরা? সে জিজ্ঞাসা করলো। রক্ষী বলল। প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা অস্বাভাবিক শক্তিশালী। সে একটু থামলো। শেষমেশ যখন ঘেরাও করা হয়। রত্নপ্রভা এগিয়ে এলো এক পা। তারপর? রক্ষী নিচু গলায় বলল। ওরা পালিয়ে গেছে। কোথায়? নাসিরাবাদের দিকেই। রত্নপ্রভার মুখ আরো কঠোর হয়ে গেল। সবকিছু এখন স্পষ্ট হতে শুরু করেছে। অঙ্কুর, সুনেহরার অপহরণ আর এই অদ্ভুত আক্রমণ, সবকিছুই যেন একই খেলায় জড়িয়ে আছে। ও চাইছেটা কি? মহলের ভিতর উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রহরীরা প্রস্তুত হচ্ছে, বার্তা পাঠানো হচ্ছে। সবাই বুঝে গেছে এটা কোনো সাধারণ ঘটনা না, এটা বড় বড় শাহবাদের দিকে এগিয়ে আসছে। সবাই খেয়াল করলো মহলে নেই বায়েজিদ। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো দরবারে আছেন কিংবা কোনো কক্ষে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু একের পর এক খোঁজ নিয়েও যখন তাকে পাওয়া গেল না, এই সকালে সকালে গেল কোথায়? সে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল চারিদিকে। রত্নপ্রভার কপাল কুঁচকে গেল। শাহজাদা কোথায়? প্রশ্নটা বারবার ঘুরতে লাগলো সবার মুখে। এই অস্থির পরিস্থিতিতে তার অনুপস্থিতি আরো বিপজ্জনক করে তুলল সবকিছু। ঠিক তখনই সামনে এগিয়ে এলো মাহাদি। তার মুখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু কঠিন স্থিরতা। সে একবার চারিপাশে তাকালো, পরিস্থিতি পরখ করলো, তারপর দৃঢ় কণ্ঠে আদেশ দিতে শুরু করলো।
প্রাসাদের চারদিকে দ্বিগুণ পাহারা বসাও। প্রহরীরা সঙ্গে সঙ্গে সাড়া দিল। প্রবেশপথ বন্ধ থাকবে, অনুমতি ছাড়া কেউ ঢুকবে না, কেউ বের হবে না। তার কণ্ঠে এমন কর্তৃত্ব কেউ প্রশ্ন করার সাহস পেল না। এরপর সে সৈন্যদের দিকে ঘুরে দাঁড়ালো। বাকি সৈন্যদের ভাগ করে দাও, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দাও। একজন সৈন্য এগিয়ে এলো। হুজুর, কোথায় কোথায়? মাহাদি এক মুহূর্ত ভাবল না। গ্রাম, বাজার, সীমানা অঞ্চল, সব জায়গায় জনগণের নিরাপত্তা আগে। তার চোখে কঠোর দৃঢ়তা। যেখানে আক্রমণ হয়েছে সেখানে আগে পৌঁছাবে, যেখানে হয়নি সেখানে প্রস্তুতি নেবে। আদেশগুলো দ্রুত ছড়িয়ে পড়ল। সৈন্যরা ছুটে গেল নিজেদের দায়িত্বে। মহলের ভেতর এখন টানটান উত্তেজনা। বায়েজিদ নেই, কিন্তু মাহাদি থেমে থাকেনি। সে নিজের কাঁধে তুলে নিয়েছে পুরো দায়িত্ব। প্রাসাদ এখন কড়া পাহারায়, আর রাজ্যের প্রতিটা প্রান্তে শাহবাদের সৈন্যরা ছড়িয়ে পড়েছে। একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ দুর্গে তখন সকাল গড়িয়েছে। মেহেরুন্নেসা অনুশীলনে ব্যস্ত, তালোয়ারের চাল ধীরে ধীরে আয়ত্তে আনার চেষ্টা করছে। ঠিক এই সময় এক রক্ষী হন্তদন্ত এসে উপস্থিত হলো। হুজুর, জরুরি খবর। বায়েজিদ ঘুরে দাঁড়ালো। রক্ষীটি ফিসফিস করে কিছু বলল। রক্ষী আর বায়েজিদের মুখের অবয়ব দেখেই বোঝা গেল ঘটনা সাধারণ নয়। সংক্ষেপে সব শুনে তার মুখ কঠিন হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি করলো না, মেহেরুন্নেসার দিকে তাকালো। তার চোখে তখনও অনুশীলনের একাগ্রতা। বায়েজিদ ধীরে এগিয়ে এলো, কিছু না বলেই খুব আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। মেহেরুন্নেসা থমকে গেল। আমি আসছি। শুধু এইটুকুই বলল সে। তারপর ঘুরে দাঁড়িয়ে রক্ষীর সঙ্গে দ্রুত বেরিয়ে গেল। আস্তা বলে কি ঘোড়ায় চড়ে বসতে আর দেরি করলো না। ক্ষিপ্র গতিতে ছুটে চলল প্রাসাদের দিকে। পথে বাতাস কেটে যাচ্ছে, গাছপালা পিছিয়ে পড়ছে, কিন্তু বায়েজিদের মাথায় তখন একের পর এক চিন্তা। নাসিরাবাদ একসময় সমৃদ্ধ রাজ্য ছিল, তারপর এক ভয়ঙ্কর যুদ্ধ হলো। এক বর্বর জাতির সাথে সংঘর্ষে মাত্র 2 দিনের ব্যবধানে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো রাজ্য। কেউ টিকতে পারেনি প্রায়। বেঁচে ছিল কেবল চন্দ্রা আর অঙ্কুর, বাকি সব শেষ। এই ইতিহাস সে জানে। তাহলে আজ হঠাৎ করে সেই নাসিরাবাদ দিক থেকে এলো এই অদ্ভুত নরপিশাচের মতো মানুষগুলো। কোথা থেকে এলো তারা? কিভাবে এতদিন পর আবার জেগে উঠলো সেই ভয়ঙ্কর ছায়া? বায়েজিদের কপাল কুঁচকে উঠল। এটা শুধু একটা আক্রমণ না, এর পিছনে বড়সড় কিছু আছে। আর সেই সব কিছুর সঙ্গে অঙ্কুর জড়িত কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঘোড়ার গতি আরো বাড়ালো সে। তার চোখে এখন একটাই সংকল্প, এই রহস্যের শেষ দেখতে হবে যে করেই হোক। প্রাসাদে পৌঁছাতে পৌঁছাতে চারিপাশে টানটান উত্তেজনা। প্রহরীরা সতর্ক, সৈন্যদের আনাগোনা, সবকিছু যেন যুদ্ধের আগমনেই বার্তা দিচ্ছে। বায়েজিদ সময় নষ্ট করলো না, সোজা চলে গেল সেই কক্ষে যেখানে থাকে চন্দ্রপ্রভা। সে সবার কাছে রত্নপ্রভা নামে পরিচিত। দরজায় হালকা ধাক্কা দিতে ভেতর থেকে কণ্ঠ এলো। কে? আমি। সংক্ষিপ্ত উত্তর বায়েজিদের। দরজা খুলতে চন্দ্রপ্রভার সামনে এলো। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে তীক্ষ্ণ সতর্কতা। তুমি ফিরে এসেছো? সে ধীরে বলল। বায়েজিদ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এক মুহূর্ত সময় নষ্ট করলো না। কি হচ্ছে গেল? তার কণ্ঠে চাপা রাগ আর উদ্বেগ। চন্দ্রপ্রভা কিছুক্ষণ চুপ করে থাকলো, তার দৃষ্টি নিচু, যেন ভাবছে। তারপর ধীরে মাথা নাড়ল। আমি নিজেও বুঝতে পারছি না। সবকিছু যেন হঠাৎ করে বদলে যাচ্ছে। বায়েজিদ তার দিকে গভীরভাবে তাকালো। কিন্তু একটা জিনিস পরিষ্কার। চন্দ্রপ্রভা চোখ তুলে তাকালো। দুজনার চোখে একই চিন্তা। চন্দ্রপ্রভা ধীরে বলল, অঙ্কুর। শব্দটা উচ্চারণ হতে কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। বায়েজিদ মাথা নাড়ল। সেই সব কিছু করেছে। চন্দ্রপ্রভা বলল, আর আমরা পুরোটা এখনো ধরতে পারিনি। আর সবটা জেনে কাউকে। বায়েজিদ চোখ শুরু করলো। নাসিরাবাদের সেই পুরনো ইতিহাস আবার ফিরে এসেছে নাকি কাকতালীয়? কোনটা বলবি তুই চন্দ্রা? চন্দ্রপ্রভা চুপ করে রইল। তারপর কাপা কাপা গলায় বলল, তুমি কি আমাকে অবিশ্বাস করছো ভাইজান? বায়েজিদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চন্দ্রপ্রভার গালে হাত রাখলো। শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়তো তোর আর রতনা আদল মেলে না, কিন্তু আমিও সবার মতো নাকি? তুই আমার রতনা, বুঝলি? আমি তোকে কি করে বিশ্বাস করি? চন্দ্রার চোখ অশ্রুসিক্ত হয়। বায়েজিদের হাতে হাত রেখে বলে, এই গোটা লড়াইয়ে আমি তোমার সঙ্গে আছি ভাইজান। কেবল এক মায়ের পেটে জন্ম নিলেই ভাই হওয়া যায় না। নয়তো আমার নিজের ভাই আমায় হত্যা করতে চাইতো না। তুমি যেমন মানো আমিই রত্না, আমিও মানি আমিই রত্না, তোমার বোন। বায়েজিদ উদ্বিগ্ন হয়ে বলে, এইসব অঙ্কুরই করেছে। অঙ্কুর শুধু একজন শত্রু না, সে একটা বড় খেলা শুরু করেছে। আর সেই খেলায়
শাহবাজ এখন কেন্দ্রবিন্দু। ভাইজান, ও কেন এমন করবে? ও তো রাজ্য ছেড়েছে, রাজত্ব ছেড়েছে, ও এসব গড়তেও চায় না কখনো। তাহলে ও কি চাইবে বলো? ও তো চন্দ্রও মেহেরকে চায়। বাইজিদের কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত হানলো। চন্দ্রার বুকে সরে গেল কিছুটা, যেন পাথর হয়ে গেছে। ফিসফিস করে একা একা আওড়ালো। কিশোরী বয়স থেকে তোমার অপেক্ষা করলাম আমি, আর আজ তুমি ভালোবাসো মেহেরুন্নেসাকে। সময় প্রবাহমান, কেটে গেছে আরও 7 দিন। পিচাসগুলো হঠাৎ হঠাৎ রাত বিরেতে আক্রমণ চালায় রাজ্যের বিভিন্ন জায়গায়, ক্ষতি করে মানুষের জানমাল। দুর্গের কক্ষে একা বসে আছে মেহেরুন্নেসা। বাইরে হালকা বাতাস বইছে, জানালার ফাঁক দিয়ে ঢুকে পর্দা দুলে উঠছে আস্তে আস্তে। চারিপাশে নিস্তব্ধতা, কিন্তু তার ভেতরে যেন অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। হঠাৎ করেই তার মনে পড়ল তার পুটলিটার কথা। কোণের দিকে রাখা সেই পুরনো কাপড়ের পুটলিটা অনেকদিন খোলা হয়নি। সে ধীরে এগিয়ে গিয়ে পুটলিটা টেনে নিল নিজের কাছে। আঙ্গুলে ধুলো লেগে গেল, বোঝাই যায় কতদিন স্পর্শ করা হয়নি। গিট খুলতে একে একে বেরিয়ে এলো কিছু পুরনো জিনিস, কাপড়, ছোটখাটো স্মৃতি, আর তারপর একটা মোটা বই, উত্তরের প্রাসাদ থেকে আনা। মেহেরুন্নেসা এক মুহূর্ত থমকে গেল, এটা তো ফিসফিস করে উঠল। সে প্রায় ভুলেই গিয়েছিল এই বইটার কথা। ধীরে বইটা তুলে নিল হাতে। মলাটটা পুরনো, কিন্তু এখনো মজবুত। পাতাগুলো খানিক হলদে হয়ে গেছে সময়ের ছোঁয়ায়। সে ধীরে খুলল। ভেতরে একটা ডায়েরির মতো সাজানো লেখা। তার চোখ ধীরে ধীরে পড়তে শুরু করলো, আর তারপরই তার ভ্রু কুঁচকে গেল বিস্ময়। 1 পৃষ্ঠা জুড়ে লেখা নাম, 1টা 2টো 3টে, ক্রমশ বাড়তে থাকা তালিকা। মোট 50 জন, প্রত্যেকের নামের পাশে ছোট করে লেখা তাদের দেশ। কোথাও মিশর, কোথাও শাম, কোথাও পারস্য, কোথাও আবার আরও অচেনা অঞ্চল। আর তার পাশেই বয়স। সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে কেউ তরুণ, কেউ প্রবীণ, সবাই চিকিৎসা বিজ্ঞানের মানুষ। মেহেরুন্নেসার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে আবার শুরু থেকে পড়ল। 1 জন, 2 জন, 3 জন, কোনো ভুল নেই। একেবারে হিসাব করে লেখা তালিকা। তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগলো, এই তালিকা কেন? এরা কারা? একসাথে এতজন চিকিৎসক কেন? সে পাতাটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে রইল। আর এদের তালিকা ওই মহলে কি করে এলো? আর অত বড় মহলটা অকারণে পরিত্যক্ত তো হতেই পারে না। এর ভেতরে লুকিয়ে আছে কোনো রহস্য, আর সেই রহস্য হয়তো বর্তমান ঘটনার সাথেও জড়িয়ে আছে। মেহেরুন্নেসা বইটা বন্ধ করলো না, বরং আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো, যেন উত্তরটা এখানেই কোথাও লুকিয়ে আছে। পরের পাতাটা উল্টালো, আর চোখের সামনে যা ভেসে উঠলো সে এক মুহূর্তের জন্য থেমে গেল। এটার আগের পাতার মতো সাজানো তালিকা না। এখানে ছড়িয়ে আছে অদ্ভুত সব লেখা, অচেনা অক্ষর, বাঁকা বাঁকা চিহ্ন। তার পাশে অদ্ভুত কিছু সংখ্যা, কোথাও কয়েকটা শব্দের পর সংখ্যা, কোথাও আবার একেবারে হিসেবের মতো কিছু লেখা, কিন্তু কোনো পরিচিত ভাষা না। সে চোখ কুঁচকে পড়ার চেষ্টা করলো, কিছুই বুঝলো না। এগুলো আবার কি? নিজের মনেই বলল সে। পাতার উপর আঙ্গুল বুলিয়ে দেখতে লাগলো, যেন স্পর্শ করলে কিছু বোঝা যাবে, কিন্তু না, এটা একেবারেই তার অজানা। কিছুক্ষণ ভেবে সে উঠে দাঁড়ালো। কক্ষের বাইরে গিয়ে একজন মিশরীয় নারী যোদ্ধাকে ডেকে আনলো, যারা এখানে অস্ত্র চর্চা করে। নারীটি ভেতরে এসে সম্মান জানিয়ে দাঁড়ালো। এটা দেখে তো মেহেরুন্নেসা বইটা এগিয়ে দিল। নারীটি কাছে এসে পাতার দিকে ঝুঁকে পড়ল। প্রথমে তার চোখ স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার দৃষ্টি বদলে গেল। সে আরো কাছে ঝুঁকলো, অক্ষরগুলো ভালো করে দেখলো। সে ধীরে বলল, এটা রোমান ভাষা। মেহেরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রোমান? নারীটি মাথা নাড়ালো। হ্যাঁ, আমরা যুদ্ধে বা ভ্রমণে মাঝে মাঝে এমন লেখা দেখেছি। এটা তাদের লিপি। সে আবার পাতার দিকে তাকালো, কিন্তু তার কপাল কুঁচকে গেল। এগুলো সাধারণ বাক্য না। সে আঙ্গুল দিয়ে কয়েকটা শব্দ দেখালো। এই নামগুলো, এগুলো কোনো রাসায়নিক তরলের নাম মনে হচ্ছে। মেহেরুন্নেসা একটু এগিয়ে এলো। রাসায়নিক? নারীটি ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিভিন্ন ধরনের তরল পদার্থ সম্ভবত চিকিৎসা বা অন্য কোনো কাজে ব্যবহার হয়। সে আবারও পড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুক্ষণ পর মাথা নেড়ে বলল, ঠিক কী কাজে লাগে সেটা আমি বুঝতে পারছি না। তার কণ্ঠে হালকা হতাশা। শুধু নাম আর পরিমাণের মতো কিছু লেখা আছে, কিন্তু সম্পূর্ণ অর্থটা বোঝা কঠিন। মেহেরুন্নেসা চুপ করে গেল। তার দৃষ্টি আবারও সেই পাতার উপর স্থির হলো। অচেনা ভাষা, অজানা রাসায়নিক তরল, আর তার আগে থাকা 50 জন চিকিৎসকের তালিকা, সবকিছু মিলিয়ে যেন একটা জটিল ধাঁধা। এই বইয়ের ভেতরে লুকিয়েছে কোনো বড় রহস্য, আর সেটা হয়তো খুব ভয়ঙ্কর হতে পারে। মিশরীয় নারীটি চলে যেতেই কক্ষটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। মেহেরুন্নেসা কিছুক্ষণ স্থির বসে রইল। তার সামনে খোলা বই, পাতায় অচেনা ভাষা, অদ্ভুত রাসায়নিক নাম, আর তার আগে সে 50 জন চিকিৎসকের তালিকা। সবকিছু মিলিয়ে তার কপাল ধীরে ধীরে কুঁচকে এলো। তার মনে একটাই কথা বারবার ঘুরতে লাগলো, এটা কাউকে দেখাতে হবে। আর সেই কেউ শুধু একজনই হতে পারে, বাইজিদ। বাইজিদ গত 7 দিনে একবারও আসেনি এখানে।
আগে যেভাবে নিয়মিত আসতো এখন আর আসে না। এই ভাবনাটা হালকা অভিমান এনে দিল মনে, কিন্তু তার থেকেও বড় হয়ে উঠল উদ্বেগ। এটা তাকে জানানো দরকার এখনই। মেহেরুন্নেসা হঠাৎ উঠে দাঁড়ালো, দ্রুত টেবিলের কাছে গিয়ে কাগজ আর কলম তুলে নিল। সময় নষ্ট না করে লিখতে শুরু করলো, সংক্ষিপ্ত কিন্তু জরুরি ভাষায়। শেষে লিখলো, অবিলম্বে আসা প্রয়োজন। লেখা শেষ করে চিঠিটা ভাঁজ করলো, তারপর দরজা খুলে বাইরে দাঁড়ানো এক বিশ্বস্ত রক্ষীকে ডাকলো। এটা মহলে পৌঁছে দাও, শেহজাদার হাতে অবিলম্বে। রক্ষী মাথা নত করলো। জি বেগম। চিঠিটা নিয়ে সে দ্রুত বেরিয়ে গেল। মেহেরুন্নেসা দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দূরে তাকিয়ে। তার বুকের ভেতর অজানা এক অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে সময় খুব দ্রুত বদলে যাচ্ছে, আর সে যেন দাঁড়িয়ে আছে কোনো বড় ঘটনার ঠিক আগ মুহূর্তে। মহলের ভেতরে তখন গম্ভীর এক পরিবেশ। বড় দরবার কক্ষে বসে আছেন জমিদার বাকের শাহ, সামনে দাঁড়িয়ে বাইজিদ, পাশে কিছুটা দূরে নীরবে উপস্থিত নেওয়াজে আবিদ। আলোচনার বিষয় সিমরান আর নেওয়াজের বিয়ে। বাকের শাহ গম্ভীর গলায় বললেন, এই পরিস্থিতিতে বিয়েটা আদৌ উচিত কিনা সেটাই ভাবছি। বাইজিদ চুপচাপ শুনছিল, তারপর ধীরে বলল। সে থামলো। ঠিক কতটা সম্ভব হবে সেটা অনিশ্চিত। নেওয়াজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, কিন্তু তার অবস্থানও সহজ নয়। সবকিছুর মাঝে তাকে জড়িয়ে ফেলা হয়েছে। বাকের শাহ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শান্তির সময় বিয়ে আনন্দ, কিন্তু অশান্তির সময় কখনো কখনো সেটা নতুন সমস্যাও তৈরি করে। কক্ষের ভেতর নীরবতা নেমে এলো। ঠিক তখনই দরজার পাশে নীরব এসে দাঁড়ালো মাহাদি। সে কোনো শব্দ করলো না, শুধু চোখের ইশারায় বাইজিদকে ডাকলো। বাইজিদের দৃষ্টি সেদিকে গেল। মাহাদি সেই চেনা স্থিরতা, কিন্তু আজ তার চোখে হালকা তাড়াহুড়োর ছাপ। বাইজিদ বুঝে গেল গুরুত্বপূর্ণ কিছু। সে বাকের শাহ দিকে তাকিয়ে বলল, একটু আসছি। অনুমতি নিয়েই সে দরবার থেকে বেরিয়ে এলো। বাইরে এসে মাহাদির সামনে দাঁড়াতেই মাহাদি কোনো কথা না বলে তার হাতে একটা চিঠি ধরিয়ে দিল, মোড়া কাগজ। বাইজিদের চোখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। সে দ্রুত চিঠিটা খুলল। চোখ বুলাতেই তার দৃষ্টি বদলে গেল, ভ্রু কুচকে এলো। এত গুরুত্বপূর্ণ দরকার? মাহাদি চুপচাপ দাঁড়িয়ে আছে। বাইজিদ চিঠিটা ভাঁজ করলো ধীরে। তার চোখে তখন চিন্তা আর সঙ্গে একটা সিদ্ধান্তের ছাপ। সে আর দেরি করবে না, এটা পরিষ্কার। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। দুর্গের পথে ধুলো উড়িয়ে দ্রুত ছুটে এলো বাইজিদ। চিঠিটা পড়ার পর আর এক মুহূর্ত দেরি করেনি সে। দুর্গে পৌঁছে সোজা সেই কক্ষের দিকে গেল। দরজার সামনে এসে থেমে গেল এক মুহূর্ত। ভেতরে মেহেরুন্নেসা সোনালী রঙের পোশাকে পালঙ্কের উপর হাঁটু ভাঁজ করে বসে আছে। জানালা দিয়ে ঢুকে পড়া আলোয় তার চারিপাশ যেন কোমল আভায় ভরে উঠেছে। চুলগুলো আলগোছে ঝরে পড়ছে। মুখে অদ্ভুত এক শান্ত ভাব, কিন্তু চোখে যেন অপেক্ষার ছাপ। বাইজিদ দরজার সামনে দাঁড়িয়ে রইল নিঃশব্দে, শুধু তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। 7 দিন, পুরো 7 দিন পর দেখছে তাকে। এই সময়টা যেন হঠাৎ করে দীর্ঘ হয়ে উঠল। ঠিক তখনই মেহেরুন্নেসা যেন কিছু অনুভব করলো। ধীরে মুখ তুলে তাকালো দরজার দিকে, আর তাকাতেই চোখ থেমে গেল বাইজিদ। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে রইল। তারপর বাইজিদ ভেতরে ঢুকতে পা বাড়াতেই মেহেরুন্নেসা নিজেকে আটকে রাখতে পারল না। এক ছুটে দৌড়ে এলো, সোজা গিয়ে জড়িয়ে ধরলো তাকে। এত জোরে যেন এই 7 দিনের সব অভিমান, অপেক্ষা, ভয় সব একসাথে ভেঙে বেরিয়ে এলো। সে আছড়ে পড়ল বাইজিদের চওড়া বুকে। বায়েজিদও থামলো না, দুহাতে শক্ত করে আগলে নিল তাকে। তার বুকের ভেতরে যেন জমে থাকা সবকিছু এক মুহূর্তে নরম হয়ে গেল। কিন্তু আজ মেহেরুন্নেসাই যেন বেশি উতলা। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে, মুখ লুকিয়ে ফেলেছে তার বুকে। এতদিন তার কণ্ঠ ভেঙে এলো। একবারও আসেননি। তার কথা গুলিয়ে যাচ্ছে। অভিমান, স্বস্তি, ভালোবাসা সব মিশে গেছে। বায়েজিদ ধীরে তার মাথায় হাত রাখলো, কিছু বলল না, শুধু একটু কাছে টেনে নিল। আর এই মুহূর্তে এই দূরত্ব তাদের কতটা নাড়িয়ে দিয়েছে। বাইজিদের বুকে মুখ গুজে কিছুক্ষণ চুপ করে রইল মেহেরুন্নেসা। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু হাতের বাঁধন এখনো ঢিলা হয়নি। বাইজিদ আলতো করে তার মুখটা তুলল। আমাকে ডেকে ফেলে কেন? মেহেরুন্নেসা একবার তাকালো তার চোখের দিকে, তারপর হালকা করে মাথা নাড়ালো। এখন না, আগে হাত মুখ ধুয়ে আসুন। বাইজিদ ভ্রু তুলল সামান্য। মেহের? না। সেবার একটু জোর দিয়েই বলল, আগে ধুয়ে আসুন, তারপর বসে কথা বলবো। তার কণ্ঠে এমন এক অদ্ভুত স্থিরতা যা বায়েজিদকে আর প্রশ্ন করতে দিল না। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসলো। ঠিক আছে। স্নানাগারের দিকে চলে গেল সে। মেহেরুন্নেসা তখন দ্রুত নিজেকে গুছিয়ে নিল। টেবিলে নাস্তার ব্যবস্থা করে রাখা ছিল, সে সব ঠিকঠাক মতো সাজালো। কিছুক্ষণের মধ্যে বায়েজিদ ফিরে এল। চুলে হালকা পানি, মুখে ক্লান্তির ছাপ কমে এসেছে। এবার বলো। বসতে বসতেই বলল সে। মেহেরুন্নেসা মাথা নাড়ল। আগে খেয়ে নিন। সে নিজে সামনে বসে তাকে নাস্তা এগিয়ে দিল। বায়েজিদ এবার আর তর্ক করল না। সে নিজেই সামনে বসে তাকে নাস্তা এগিয়ে দিল। বাইজিদ এবার আর তর্ক করলো না। 2-1 লোকমা খেতে খেতে তার চোখ কিন্তু বারবার মেহেরুন্নেসার দিকে যাচ্ছে। সে বুঝতে পারছে আজকের এই ডাকার পেছনে কিছু একটা আছে। নাস্তা শেষ হতে মেহেরুন্নেসা দেরি করলো না, ধীরে তার সামনে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব স্পষ্ট গলায় বলল, আমি এই রাজ্যের আগা গোড়া সব জানতে চাই। বাইজিদ থেমে গেল, তার চোখে হালকা বিস্ময়।
কি সেটা? মেহেরুন্নেসা মাথা নাড়ল। উত্তরের প্রাসাদ তা পরিত্যক্ত কেন? নাসিরাবাদ, শাহাবাদ, পুরনো যুদ্ধ সবকিছু। তার কণ্ঠে এবার দৃঢ়তা। একটা কিছু লুকানো আছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আমার সবটা জানা দরকার। বাইজিদ গভীর দৃষ্টিতে তাকালো মেহেরুন্নেসার দিকে। আসলেও এবার তার জানা উচিত। মাহাদি মৃদু গলা খাকারি দিতেই চমকে উঠল সুনেহরা। ধরা পড়া চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। সৈন্যমহলের প্রথম ঘরটায় সেনাপ্রধান মাহাদি গ্রামের। চারিদিকে মাহাদিকে কোথাও না দেখে তারই ঘরের সামনে উকি দিচ্ছিল সুনেহরা, কিন্তু কক্ষ ফাঁকা, দরজাও ছিল খোলা। দরজা থেকে উকি মেরে ভেতরে দেখতে গেলে পিছন থেকে মাহাদির উপস্থিতি টের পায় সুনেহরা। কোনো প্রয়োজন শাহজাদি? সুনেহরা আমতা আমতা করে পড়ল। না না, কি প্রয়োজন থাকবে? আমি তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম সৈন্যরা কেমন আছে, কেমন থাকছে। এই মাহাদি কেমন সরু চোখে তাকিয়েছে, বোধহয় বিশ্বাস করলো না কথাগুলো। সুনেহরার অস্বস্তি আরো বাড়ল। মাহাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, আপনার কণ্ঠে তেজি উচিত জবাবগুলোই মানায় শাহজাদি। যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বজ্রকণ্ঠে বললেই সেটা ভালো শোনায়। মিথ্যে বলাটা আপনার আসে না। সুনেহরা এখান থেকে আর বেজ্জতি হতে চাইল না। সিল্কের ঘাগরাটা দু হাতে ধরে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলেই মাহাদির কথায় তার পা থেমে গেল। বলে দিন না শাহজাদি, ভালোবাসেন? সুনেহরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন বরফের মতো জমে গেছে সে। এই পাথর মানবটা মন পড়া শিখে গেল কবে? ভালোবাসার মতো কোমল জিনিস এই পাথরটার চোখে কি করে পড়ল? সুনেহরা শুকনো ঢোক গিলল। পেছনে ফেরার সাহস হচ্ছে না। মাহাদি নিজেই এসে দাঁড়ালো সুনেহরার সামনে। সুনেহরার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলতে লাগলো, কি নিখুঁত অভিনেত্রী আপনি শাহজাদি। আমি আপনার পিছু নিলে তেজ দেখান, বুকে তলোয়ার ঠেকান, অথচ আপনার গোপন অভিযান থেকে ফেরার সময় সেনা মহলের বড় ঘরটায় নিয়ম করে উকি দিতে ভুলেন না। সুনেহরা চোখ যেন কোটর চিরে বের হওয়ার উপক্রমে। এই লোকটা সব জানতো। মাহাদির চোখ দুটো কুচকে আসা দেখে বুঝলো বর্মের আড়াল থেকে এসে হাসছে। আপনার কখনো মনে হয়নি শাহজাদি, রোজ আমার কক্ষের বিছানার পাশের জানালাটা কেন খোলা থাকে? সবগুলো তো বন্ধই থাকে, তাহলে এটা কেন রোজ উন্মুক্ত? কারণ আমি নিজেই রাখতাম। সুনেহরা তোতলাতে তোতলাতে বলল, তো কি হয়েছে? আমি দেখতে আসলাম এই জন্য যে আপনি কাউকে আছেন না আবার আমার পিছু নিতে গিয়ে হারিয়ে গেছেন। মাহাদি নাটকীয় ভঙ্গিতে সুনেহরা চারিপাশে এক চক্কর ঘুরল। তাহলে যে রাতে আমি সারা রাত দরবার মহলে ছিলাম। সুনেহরা ধরা পড়ে গেছে, আর কিছু বলে লাভ হবে না। মাহাদি বলল, কেন সবটা লুকাচ্ছেন শাহজাদি? আমিও আপনার মতো পাথর মানবী হতে যাচ্ছি। ভালোবাসা প্রকাশ করলে তো সৌন্দর্য হারায়, কিছু ভালোবাসা অপ্রকাশিতই শ্রেয়। আপনি কেবল আপনার দায়িত্বই বোঝেন, এই নারীর মন বোঝা আপনার আয়ত্তের বাইরে। আপনি ভালো তলোয়ার নিয়ন্ত্রণ করতে পারেন জনাব, কোন নারীর আবেগ নিয়ন্ত্রণের কৌশল আপনার অজানা। আপনি শাহজাদি, আমি সামান্য কর্মচারী। আমি তো আপনাদের হুকুমের গোলাম। একবার আদেশ দিয়ে দেখতেন আপনাকে ভালোবাসার, আমি তার ব্যতিক্রম করতাম কিনা। সুনেহরার চোখ জোড়া চিকচিক করে ওঠে, আর এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে গেল মহলের দিকে। আর এই মুখও হবে না সে। গোপন জিনিসটা যখন প্রকাশ্যে আসলো, আগের মতো আর লুকাচুরি সে করতে পারবে না। মাহাদি তাকিয়ে রইল সুনেহরা যাওয়ার পানে আনমনেই বলল। মেহেরুন্নেসার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইজিদ, তারপর ধীরে কথা শুরু করলো। এতে শুধু চরম সত্যই নয়, ইতিহাসের ভারও মিশে আছে। উত্তরের প্রাসাদ আসলে একটা গোপন কেন্দ্রেই ছিল। মেহেরুন্নেসা স্থির হয়ে শুনছে। বাইজিদ বলতে লাগলো, 8 বছর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছিল, মিশর, শ্যাম, প্যারিস, ইয়ামেন, আনাতোলিয়ার কিছু অঞ্চল। এইসব জায়গা থেকে একে একে নিখোঁজ হতে থাকে মানব করা চিকিৎসা বিজ্ঞানীরা। সে একটু থামলো। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভেবেছিল রাজনৈতিক টানাপোড়েনে কিংবা অন্য কোনো কারণে তারা লুকিয়ে গেছে। তার কণ্ঠ ধীরে কঠিন হয়ে উঠল। কিন্তু পরে বোঝা গেল এটা পরিকল্পিত। মেহেরুন্নেসার আঙ্গুল শক্ত হয়ে এলো। 50 জন ব্যক্তি। বাইজিদ স্পষ্ট করে বলল, একজন সাধারণ কেউ না, প্রত্যেক নিজ নিজ দেশের খ্যাত, দক্ষ, আর সবচেয়ে বড় কথা তারা নতুন কিছু আবিষ্কারের পথে ছিল। কারো কাজ ছিল ভবিষ্যতের চিকিৎসা নিয়ে, কারো ছিল শরীরের ভেতর গঠন নিয়ে, কারো আবার রাসায়নিক তরল নিয়ে। মেহেরুন্নেসার চোখে বইয়ের পাতাগুলো আবারও ভেসে উঠল। বাইজিদ বলেই চলল, ওদের একে একে অপহরণ করা হয় রাতে ভোরে যাত্রার প্রতি বিভিন্ন জায়গা থেকে। কেউ নিখোঁজ হয়ে গেছে নিজের ঘর থেকে, কেউ আবার দূরের পথ থেকে।
তারপর জাহাজে করে তাদের নিয়ে আসা হতো শাহবাদ অঞ্চলে। তার কণ্ঠে এখন অদ্ভুত ভারী সুর। তারপর সবাইকে এনে রাখা হয় উত্তরে সেই প্রাসাদে। মেহেরুন্নেসা ধীরে বলল। কিন্তু কেন? বায়েজিদ গভীর নিঃশ্বাস নিল। এই 50 জনের জ্ঞান একত্রে তৈরি করলে এমন কিছু তৈরি করা সম্ভব যা আগে কেউ কল্পনা করেনি। কিন্তু সেই জ্ঞান অনেকের কাছে লোভনীয় উঠেছিল। শুধু এখানে না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কিছু মানুষ বিজ্ঞানের এই ভুল ব্যবহারকে কেন্দ্র করে বহু গুণ খুন করে আর অপরাধ করে। তারা তখন স্বার্থপূরণ আর অর্থ উপার্জন করতে মরিয়া। প্রকৃতিকে তারা রূপান্তর করতে শুরু করে বিশ্বে। বায়েজিদ চোখ সরু করল। ওদের বাধ্য করা হয় একসাথে কাজ করতে, দিন রাত কঠোর পাহারা। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কয়েকজন তো আত্মহত্যাও করেছে তাদের কথা মানবে না বলে। তারা মানবকুলের এত বড় ক্ষতি নিজ হাতে করতে পারবে না। তারপরে শুরু হয় আর এক ভয়ানক খেলা। প্রত্যেকের বাড়ি থেকে তুলে আনা হয় তাদের পরিবারের লোকদের। কথা না মানলে হত্যা করা হবে তাদের প্রিয়জনদের। সেই বাধ্যকতা থেকে পেরিয়ে গেছে এতগুলো বছর। মেহেরুন্নেসার গলা শুকিয়ে এলো। তারা কি বানাচ্ছিল? বায়েজিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল। বিভিন্ন ধরনের রাসায়নিক তরল মানুষের শরীর প্রয়োগ করলে। সে থামলো। মেহেরুন্নেসা এগিয়ে এলো এক পা। কি হতো? বায়েজিদ তাকালো তার দিকে, তার চোখে স্পষ্ট দ্বিধা, তবুও বলল। শরীর বদলে যেত, শক্তি বাড়ত, সক্ষমতা বাড়ত। তার কণ্ঠ ধীরে আরো নিচু হলো। কিন্তু মানুষ আর পুরোপুরি মানুষ থাকতো না। তারা মানসিকতা থেকে অঙ্গ প্রত্যঙ্গ সব পর্যন্ত সবকিছু হয়ে যেত জঙ্গলি পশুর নেয়। রাত হলে ওদের ছেড়ে দেওয়া হয়। ওরা ছড়িয়ে পড়তো গোটা শাহবাদ অঞ্চল জুড়ে। কাউকে খেয়ে ফেলতো, বিভৎসভাবে হত্যা করতো তাদের। কিন্তু হঠাৎ বছরখানেক ধরে তাদের কোনো আনাগোনা নেই। তাদের কেউ দেখেনি গত 1 বছর ধরে। মাত্র 3 বছর দেখা গেছে উত্তর জঙ্গলে। লোকালয়ে কেউ তাদের দেখেনি। কক্ষের ভিতর হঠাৎ ঠান্ডা নীরবতা নেমে এলো। মেহেরুন্নেসার মনে ঝড় বইতে লাগলো। সেই অদ্ভুত আক্রমণকারীরা, অস্বাভাবিক শক্তি, অদ্ভুত আচরণ। সে ফিসফিস করে বলল। তাহলে তারা কি এখন দিনের বেলায় বেরোচ্ছে? বায়েজিদ ধীরে মাথা নাড়ল। আমি নিশ্চিত না, কিন্তু সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এই পরীক্ষার ফলে হয়তো এখন তারা ফিরে এসেছে। মেহেরুন্নেসার হাতে ধরা বইটা কাঁপলো সামান্য। 50 জন চিকিৎসক, রোমান ভাষায় লেখা রাসায়নিক তরল, আর আজকে সেই দানব সদৃশ মানুষ। সবকিছু যেন এক সুতোয় বাঁধা। বায়েজিদ ধীরে বলল। যদি এটা সত্যি হয়, তার চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা জ্বলে উঠল। তাহলে আমরা শুধু একটা যুদ্ধের সামনে না, আমরা দাঁড়িয়েছি এমন কিছুর সামনে যা থামানো খুব কঠিন হবে না, হবে অসম্ভব প্রায়। মেহেরুন্নেসার হাত ধীরে কাঁপতে লাগলো। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর ধীরে, একটু ভয়ে মিশে থাকা কণ্ঠে জিজ্ঞাসা করলো। তাদের কে ধরে এনেছিল? বায়েজিদ কিছুক্ষণ নীরব রইল। তার দৃষ্টি কঠিন হয়ে উঠল, যেন বহুদিনের জমে থাকা কোনো সত্যি আবার সামনে এসে দাঁড়িয়েছে। অবশেষে সে বলল। অঙ্কুর। শব্দটা খুব ধীরে বের হলো তার মুখ থেকে। মেহেরুন্নেসা ঈষৎ ভ্রু কুচকালো। অঙ্কুর কে? নাসিরাবাদের বড় শাহজাদ। মেহেরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি কি জানেন আমরা যাকে রত্নপ্রভা ভাবছি সে আসলে চন্দ্রা? মেহেরুন্নেসার কথা শেষ হওয়ার আগে বায়েজিদের অকপট স্বীকারোক্তি। আর চন্দ্রা চাচাতো ভাই অঙ্কুর। অঙ্কুর? মেহেরুন্নেসার গলা শুকিয়ে এলো। বায়েজিদ মাথা নাড়ল। হ্যাঁ, নাসিরাবাদের সেই পতনের আগে সবকিছু তার পরিকল্পনাতে হয়েছিল। সে সামনে তাকিয়ে বলতেই থাকলো। ওই 50 জন চিকিৎসক, তাদের অপহরণ, উত্তরের প্রসাদে বন্দি করে রাখা, জোর করে গবেষণা করানো, সবকিছুর পেছনে ছিল অঙ্কুর। তার কণ্ঠে এখন দমিয়ে রাখা রাগ স্পষ্ট। আর আজ যা কিছু ঘটেছে, এই নরপিসের মতো মানুষগুলো, এই আক্রমণ, এইসব সেই অকর্মের ফল। মেহেরুন্নেসার বুক ধক করে উঠল। সবকিছু যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। দ্রুত বলল। কিন্তু চন্দ্রপ্রভা, সে তো অঙ্কুরের বোন, সেও তো। বায়েজিদ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, দৃঢ় গলায় বলল সে। চন্দ্রটা এর মধ্যে নেই। মেহেরুন্নেসা থেমে গেল। বায়েজিদের চোখে এবার আলাদা এক নিশ্চয়তা। আমি তাকে চিনি। সে এমন কিছুতে জড়িত থাকবে না। উল্টো এতগুলো বছর তাদের বানানো সেই রাসায়নিক জিনিসগুলো নিজ দায়িত্বে শাহবাদের বাইরে পাঠিয়ে দিছে বিদেশি বণিক দ্বারা। অন্তত রাজ্যের মানুষ যাতে এর ভুল প্রয়োগ না শিখে। তার কণ্ঠে সন্দেহের কোনো জায়গা নেই। অঙ্কুর যা করেছে সে একাই করেছে। কক্ষ আবারও নীরব হয়ে গেল। মেহেরুন্নেসা ধীরে বসে পড়ল। তার মাথার ভিতর সবকিছু ঘুরছে। সবকিছু এখন পরিষ্কার হতে শুরু করেছে, কিন্তু সেই পরিষ্কার হওয়াটাই আরো বেশি ভয়ঙ্কর। একটা একটা করে প্রশ্ন গুছিয়ে নিল। আচ্ছা, আগে বলুন, বিজ্ঞানীদের বানানো এই সকল উপাদান দিয়ে সেই লোকটা কি করে? অন্য দেশে মোটা অর্থে বিক্রি করে। মেহেরুন্নেসা দ্বিতীয় প্রশ্ন করল। নাসিরাবাদ তো দেখলাম পরিত্যক্ত, সে রাজত্ব করছে না, তাহলে এত অর্থ দিয়ে সে কি করে?
বায়েজিদ বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কার্নিশ মুছল। ও সব অর্থ একত্রে করেছে, খুব শীঘ্রই নরপিশাচদের ডেরা বানাবে, এমন এক শক্তিশালী প্রসাদ তৈরি করবে যা হবে অবৈধ। শক্তিশালী দলের আক্রমণ ঠেকাতে প্রস্তুত এবং বলা যায় তার সুরক্ষা বলায়। দিন দিন ওর এই গবেষণাগুলোর ফল ভুল পথে নিতে নিতে প্রকৃতি ধ্বংসের পরিকল্পনা করছে ও। সেক্ষেত্রে কয়েকটা রাজ্য জোট হয়ে যে আক্রমণ করবে তাতে যেন ওর কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করছে। আর বোকার দলেরা জেনে বুঝে সেগুলোই কিনছে। মেহরুন্নেসা মনোযোগ দিয়ে শুনল। বুঝলাম, কিন্তু ওই মানুষগুলো বিকৃত করার কারণটা কি? তার দুটোই কারণ রয়েছে। প্রথমত তাদের গবেষণা পরীক্ষা করা, আদৌ কি তাদের বানানো দ্রব্য কাজ করছে কিনা তা প্রয়োগ করে দেখেছে। দ্বিতীয়ত ওর উপর আক্রমণ হলে ওই মানুষরূপী দানবগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। মেহরুন্নেসা নিশ্চুপ বসে আছে, তার দৃষ্টি স্থির, কিন্তু ভেতরে জমে উঠছে ভয়। বায়েজিদ ধীরে বলল। তুমি যা ভাবছ তার থেকে ভয়ঙ্কর সত্যি আছে। মেহরুন্নেসা তাকালো তার দিকে। গত 8 বছর ধরে বায়েজিদের কণ্ঠ ভারী হয়ে এলো। ওই প্রাসাদে নির্মম অত্যাচার চলছে, যাদের উপরে রাসায়নিক তরল প্রয়োগ করা হয়। সে থামলো এক মুহূর্ত। তারা আর স্বাভাবিক থাকে না। মেহরুন্নেসার গলা শুকিয়ে গেল। রাত নামলেই তাদের বের করে দেওয়া হয়। কোথায়? খুব আস্তে জিজ্ঞাসা করলো সে। প্রাসাদের চারপাশে অন্ধকারে। তখন বায়েজিদের চোখে অদ্ভুত কঠোরতা। তারা মানুষ থাকে না আর। মেহরুন্নেসার আঙ্গুল শক্ত হয়ে এলো। তাদের দেহ বদলে যায়, কাউকে দেখে মনে হবে মানুষ, আবার ঠিক মানুষও না। কেমন? কারো হাত অস্বাভাবিক লম্বা আর শক্ত, কারো শরীর মোচড়ানো, যেন হাড়গোড় ঠিক এক জায়গায় নেই। কারো চোখে কোনো চেতনা নেই, শুধু শূন্যতা আর হিংসতা। আর তাদের থামানো যায় না সহজে। সাধারণ অস্ত্রতে মন কাজ করে না। মেহরুন্নেসা নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে যেন। তারা আক্রমণ করে বসে, যাকে পায় তাকে। সে থামলো। মেহরুন্নেসা চোখ বন্ধ করলো এক মুহূর্ত। বায়েজিদের কণ্ঠে চাপা রাগ। নিষ্ঠুরভাবে হত্যা করে, কোনো দায় নেই, কোনো বোধ নেই। আর অনেক সময় বায়েজিদ চোখ সরিয়ে নিল, যেন কথাটা মুখে আনতেও দ্বিধা হচ্ছে। কিছু মানুষ বেঁচে থাকে না, শুধু তাদের দেহ অবিষ্কৃত থাকে না। কথাটা বলেই সে চুপ করে গেল। কক্ষের ভেতর হঠাৎ সব শব্দ থেমে গেল যেন। মেহরুন্নেসার ঠোঁট কাঁপছে, তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে ধীরে ফিসফিস করে বলল। এরা মানুষ না আর, এরা এখন শুধু সৃষ্টি করা এক ভয়ঙ্কর অস্তিত্ব। মেহরুন্নেসার চোখ ধীরে ধীরে বড় হয়ে উঠল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। সে যেন হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। ভয়ের এক অদৃশ্য ছায়া তাকে ঢেকে ফেলেছে। মনে পড়ে গেল সেই প্রাসাদ, সেই অন্ধকার পথ, সুনেহরার সাথে তার যাওয়া। কত বড় বিপদের মধ্যে সে না জেনেই চলে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে এলো, কিন্তু সে কিছু বলল না। সবটুকু চুপ করে রাখলো নিজের ভেতরে, শুধু বায়েজিদের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে জিজ্ঞাসা করলো। তাহলে এত কিছু জানার পরেও আপনারা কিছু করছেন না কেন? অঙ্কুরের এই নোংরা কাজ সহ্য করছেন কেন? প্রশ্নটা তীক্ষ্ণ হয়ে ছুঁয়ে গেল। বায়েজিদ চুপ করে রইল কিছুক্ষণ, তার দৃষ্টি নিচু হয়ে এলো। মেহরুন্নেসা অপেক্ষা করছে। অবশেষে সে বলল। কারণ আমরা বাধ্য। মেহরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। বাধ্য? বায়েজিদ মাথা তুলল, তার চোখে এবার এক ভিন্ন যন্ত্রণা। অঙ্কুরের কাছে বন্দী আছে আমার মা, মাইমুনা শেখ। মেহরুন্নেসা স্তব্ধ। তার মানে সে মারা যায়নি। বায়েজিদ আবারও বলল। শুধু অনুই না, অরণ্যের ছোট বোন আর্য আর রুবা। রুবা? মেহরুন্নেসা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সে কে? এক মুহূর্ত থামলো বায়েজিদ, তারপর বলল। নাসিরাবাদের বড় শাহজাদি। সবকিছু যেন আরো জটিল হয়ে উঠলো। মেহরুন্নেসার চোখে এখন শুধু ভয় না, বিস্ময়, সংশয় আর অজানা এক চাপা আতঙ্ক। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল। সে মরেনি? বায়েজিদ ভ্রু কুঁচকে তাকালো। মেহরুন্নেসা ধীরে বলল। সে না আপনাকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করেছিল? কথাটা শেষ হতেই বায়েজিদ বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি এসব কি করে জানলে? তার কণ্ঠে স্পষ্ট অবাক ভাব। মেহরুন্নেসা একটু ইতস্তত করলো, তারপর বলল। মিরান বলেছিল। একটু থামলো সে। সবটা বলতে পারেনি, কিন্তু যতটুকু বলেছে তাতেই বুঝেছি। বায়েজিদ স্থির হয়ে গেল, তার চোখে চিন্তার ছাপ। মেহরুন্নেসা এবার ধীরে খুব সাবধানে প্রশ্ন করলো। আপনি কি সত্যি? তার গলা কেঁপে উঠল সামান্য। রুবায়েত ফারনাজকে ভালোবাসেন? প্রশ্নটা বলে সে চুপ করে গেল। বায়েজিদ কোনো উত্তর দিল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। মেহরুন্নেসার বুক ধরফর করছে, তার নিঃশ্বাস আটকে যাচ্ছে ধীরে ধীরে। তাকিয়ে আছে বায়েজিদের দিকে শুধু একটুখানি উত্তর পাওয়ার জন্য, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে কঠিন হয়ে উঠল তার জন্য। নীরবতা যেন আরো কিছুক্ষণ ঝুলে রইল। মেহরুন্নেসার চোখ স্থির, বায়েজিদের মুখে উত্তরের অপেক্ষায়। তার বুকের ভেতরটা কাঁপছে। অবশেষে বায়েজিদ ধীরে বলল। আমি তাকে কখনোই দেখিনি। মেহরুন্নেসা থমকে গেল। বায়েজিদ তার দিকেই তাকিয়ে রইল।
ভালোবাসা তো দূরের কথা। শব্দগুলো খুব সহজ, কিন্তু তার ভার যেন মুহূর্তে বদলে দিল সবকিছু। মেহেরুন্নেসার বুক থেকে যেন এক অদৃশ্য পাথর সরে গেল। সে ধীরে শ্বাস নিল। কখন যে শ্বাস আটকে ছিল নিজেই বুঝতে পারেনি। বায়েজিদ কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকায় মেহেরুন্নেসার দিকে। আমার ইহকালে সবটুকু প্রেমের শুধু তোমার জন্য বরাদ্দ দেওয়ানি। কোনো নারী আমার জীবনের বিন্দু পরিমাণ জায়গা পায়নি। আর মানে সেখানে তো আমাকেই আসামি সাজিয়ে ভালোবাসতে বাধ্য করেছেন আপনি। আপনাকে ছাড়া যে আমি সম্পূর্ণরূপে বাষ্পীভূত। মেহেরুন্নেসা লজ্জা পায় বায়েজিদের কথায়, চোখ নামিয়ে ফেলল। সে ঠোঁটের কোণে অল্প এক শান্তির রেখা ছোট করে জিজ্ঞাসা করলো, আমি মহলে ফিরছি কবে? সুনায়রা গুনগুন করে গান গাইতে গাইতে পুকুর পাড় ধরে হাঁটছিল। পুকুরের পানিতে বিকালের আলো পড়ে চিকচিক করছে, আর সেই আলোয় তার নুপুরের শব্দ যেন তাল মিলিয়ে ভেসে উঠছে বাতাসে টিং টিং করে এক মায়াবী সুর। সে নিজের মতো করে হাঁটছিল হালকা বেখেয়ালে। পুকুরের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ঘাগরার নিচের অংশটা একটু ভিজে গেছে, কিন্তু তাতে তার হাঁটার ভঙ্গি একটুও থামেনি। ঠিক তখনই সামনে চোখ পড়ল নেওয়াজে আবিদের উপর। সে ধীরে ধীরে হাঁটছিল, মাথা নিচু, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। সুনায়রা মুহূর্তেই দৌড়ে গেল। এই যে, বলেই তার সামনে গিয়ে দাঁড়ালো। নেওয়াজ থেমে গেল। মাথা তুলে তাকাতে যেন এক মুহূর্তে থমকে গেল তার দৃষ্টি। সুনায়রা একটু হেসে বলল, আমার আরেকটা কাজ আছে, করে দিতে পারবেন? নেওয়াজ কোনো উত্তর দিল না। তার চোখ স্থির হয়ে আছে সুনায়রার মুখে। ভেজা কাপড়ের কিনারায় হালকা জল, বাতাসে এলোমেলো হয়ে পড়া সোনালি চুল, আর সেই নিষ্পাপ মুখ, সব মিলিয়ে যেন তার দৃষ্টি আটকে গেল। সুনায়রা একটু কুঁচকে তাকালো। কি হলো? বলেই হাত নেড়ে দিল। তবুও নেওয়াজের চোখ সরছে না। তার দৃষ্টি যেন ঘোর লাগার মতো একটা পুতুলের মতো সুন্দর মুখের দিকে স্থির হয়ে আছে, যেখানে বাস্তব আর বিস্ময় একসাথে মিশে গেছে। সে ধীরে গলা নামিয়ে বলল, কি কাজ? সুনায়রা একদম স্বাভাবিক ভঙ্গিতেই বলল, গলা বারুদ এনে দিতে হবে। কথাটা যেন আবিদকে ঝাঁকুনি দিল। বলে কি, মেয়ে মানুষ হয়ে গোলা বারুদ চায়? নেওয়াজের মুখে হঠাৎ রং পাল্টে গেল। সে একবার কাশি দিয়ে উঠল, বিষম খাওয়ার মতো অবস্থা। কি? তার কণ্ঠ প্রায় ভেঙে গেল। সুনায়রা চোখ বড় করে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সামনে এগিয়ে এসে তার মাথায় আলতো করে চাপড় দিতে লাগলো। নেওয়াজ কোনোভাবে শ্বাস সামলানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। অনর্গল কাশতেই আছে, আর সুনায়রা মাথা চাপড়ে দিচ্ছে। আবিদ কাশতে কাশতেই বলল, এ কি, মারছেন কেন? আরে আখাটা মারছি না, বিষম খেলে এমন করলে ঠিক হয়। হ্যাঁ, কারণ মরে গেলে মানুষ আর বিষম খায় না। সুনায়রা মুখ কাচুমাচু করে সরে দাঁড়ালো। বেশি জোরে চাপটেছি? আবিদ হেসে বলল, না না, ওই ছাদের ঢালাই একটু নড়বড় হয়েছে শুধু, তেমন কোনো ব্যাপার না। সুনায়রা কিছু বলতে গিয়েও ফিক করে হেসে ফেললো। নেওয়াজও মাথা চুলকে হেসে ফেললো সাথে সাথে। ঠিক তখনই বাগানের দিক থেকে সিমরান এসে পড়লো। সে কয়েক পা এগিয়ে থমকে গেল। তার চোখে প্রথমে বিস্ময়ের সন্দেহের ছায়া। সুনায়রার মতো মেয়ে নায়েবের সাথে হাসছে, তার চাইতেই বড় কথা সে সিমরানের হবু বর। হবু বরের কথা মনে হতে ভেঙচি কাটলো সিমরান। তারপর বাগানের পিছনের দিকটায় চলে গেল হাঁটতে হাঁটতে। ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। এমন সময় পাঁচিলের ওপার থেকে ভেসে আসে গড়গড় গড়গড় শব্দ। সিমরানের বুকটা ধক করে উঠে ভয়। এমন বীভৎস আওয়াজ করছে কোন প্রাণী? ধীরে ধীরে মনে হচ্ছে শব্দটা এগিয়ে আসছে আরো। কথাটা একটু মন দিয়ে লক্ষ্য করে শুনবেন। 3 দিন কেটে গেছে। দুর্গের আকাশে আজ অদ্ভুত ভারী এক নিস্তব্ধতা। গত রাতে এখানেও হামলা করেছিল সেসব অদ্ভুত দেখতে মানুষজন। কি ভয়ঙ্কর তাদের হাঁকডাক! মেহেরুন্নেসা ভীষণই চিন্তিত। কি করে এই পরিস্থিতি থেকে বাঁচাবে মানুষদের? সবকিছু কেমন নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন নিয়ন্ত্রণ না করে গেলে আর কখন? দিনকে দিন বিজ্ঞানের এই অপব্যবহার তারা চালিয়ে যাবে। মানুষের জীবন কে করে তুলবে দুর্বিষহ আর বিভীষিকাময়। না, এ তো হতে দেওয়া যায় না। যেভাবে হোক এদের থামাতেই হবে। এই চিন্তাতেই কাটলো মেহেরুন্নেসার দিন। বিকালে শেষ আলো ফুরাতে বায়েজিদ এসে পৌঁছালো প্রশিক্ষণ দুর্গে। ঘোড়া থেকে নামার ভঙ্গিতেই বোঝা যায় সে ক্লান্ত, কিন্তু তার থেকেও বেশি ভারাক্রান্ত। কক্ষে ঢুকতে মেহেরুন্নেসা তার মুখের দিকে তাকিয়ে থমকে গেল। কি হয়েছে? ধীরে জিজ্ঞাসা করলো সে। বায়েজিদ কোনো ভূমিকা না করেই বলল, অবস্থা ভালো না মেহের। কণ্ঠে ক্লান্তির চেয়ে বেশি একটা চাপা রাগ। ওরা সরিয়ে পড়েছে। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। মানে? যেখানে সেখানে হামলা করছে। গ্রাম, পথ, বাজার কিছুই নিরাপদ না। সে থামলো এক মুহূর্ত। মানুষ ভয়ে ঘরেতে বেরোচ্ছে না। মেহেরুন্নেসা ধীরে বলল, এভাবে চলতে থাকলে পুরো রাজ্যটাই শেষ হয়ে যাবে। বায়েজিদ চুপ। তার মুঠো শক্ত হয়ে আছে। মেহেরুন্নেসা ভারী গলায় বলল, অঙ্কুরকে থামাতে হবে। বায়েজিদ তপ্ত শ্বাস নিয়ে ধপাস করে পালঙ্কে বসলো। পিছন দিকে মাথা ঝুঁকিয়ে দিয়ে বলল, সেটা চেষ্টা করিনি ভেবেছ? গত 8টি বছর কম চেষ্টা করিনি ওকে থামানোর। কোনোভাবেই সফল হতে পারেনি। ওকে হত্যা করতে হবে। বায়েজিদের ভাবান্তর দেখা গেল না। সেটা হবে আরেক তরফা বোকামি। ওর কাছে আমার মা আছে মেহের, আমার বোন আছে। ওকে মারলে আমি তাদের
খোঁজ কোনোদিনও পাবো না। ও বেঁচে থাকতেই বা পাচ্ছেন কোথায়? গত 8 বছর একবারও মায়ের মুখটা আপনাকে দেখতে দিয়েছে ওই জানোয়ারটা? না। বায়েজিদ না সূচক মাথা নাড়ল। মেহেরুন্নেসা বায়েজিদের বাহু ধরে ঝাঁকিয়ে বলল, তাহলে কেন ওকে ভয় পেয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আচ্ছা বেশ, ওকে আগে প্রমাণ দিতে বলুন যে তারা বেঁচে আছে। বায়েজিদ গভীর দৃষ্টিতে তাকায় মেহেরুন্নেসার দিকে। যদিও প্রমাণ দিতে পারে আপনার মা বোন বেঁচে আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে তাদের খুঁজে বের করা, তারপর অঙ্কুরকে দেখে নিব। আর যদি প্রমাণ দিতে না পারে, ওর মতো অঙ্কুরকে আমি ধূলিসাৎ করে দিতে দুবারও ভাববো না। বায়েজিদ মেহেরুন্নেসাকে জানায় না অঙ্কুরকে না মারার সবচেয়ে বড় কারণটা কি। চন্দ্রা যে অঙ্কুরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, এই এক দুর্বলতায় অঙ্কুর আজও টিকে আছে। বায়েজিদ তাকালো তার দিকে, চোখে কঠিন সম্মতি। হ্যাঁ, কিন্তু তার আগে বন্দীদের উদ্ধার করতে হবে। আম্মা আর্য। বায়েজিদ দিকে তাকিয়ে একটু ভ্রুকুটি করে বলল, আপনার রুবা। বায়েজিদ বুঝে ফেলল মেহেরুন্নেসার কটাক্ষ করে বলা কথাটা। অন্যদিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি অন্য কারো এটা বলে খুব খুশি হচ্ছ না? ও হো হো, সেদিন সত্যি সত্যি হারিয়ে যাব। শাহজাদা। মেহেরুন্নেসা চেঁচিয়ে উঠে বায়েজিদের কাঁধে স্পর্শ করতেই বায়েজিদ ছড়িয়ে দিল তার হাত। মেহেরুন্নেসা আরেকটু গা ঘেঁষে বসে পড়ল। এত রাগ করার কি আছে? নিশ্চিত হচ্ছিলাম আবার কিছু। বায়েজিদ একটু কড়া চোখে তাকালো। একেই বলে নারী, প্রাণ দিয়ে দিবে তবে বিশ্বাস করবে না। পুরুষদের একটু সন্দেহ করে রাখতে হয়, অত ছেড়ে দিতে নেই, হাতের বাইরে চলে যায়। বায়েজিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তাহলে প্রথম কাজ, ওরা কোথায় আছে সেটা জানতে হবে। মেহেরুন্নেসা ওপর নিচ মাথা নাড়ল। বায়েজিদ ধীরে বলল, আঙ্গুর খুব চালাক, বন্দীদের এমন জায়গায় রাখবে যেখানে সরাসরি যাওয়া যাবে না। মেহেরুন্নেসা বলল, মানে গোপন জায়গা? হ্যাঁ। মেহের একটু হাঁটতে শুরু করলো। কক্ষের ভেতর চোখে চিন্তার ঝলক। এর সবচেয়ে বড় শক্তি কি? সে হঠাৎ জিজ্ঞাসা করলো। বায়েজিদ বলল, ভয়। আর দুর্বলতা? বায়েজিদ থেমে গেল, তারপর ধীরে বলল, তার গোপনীয়তা। মেহেরুন্নেসা থেমে তাকালো। তাহলে আমরা সেটাতেই আঘাত করব। বায়েজিদ ভ্রু কুচকালো। কিভাবে? ওর লোকেদের ভেতর ঢুকতে হবে, ভেতরের খবর না জানলে কিছুই করা যাবে না। বায়েজিদ গভীরভাবে তাকিয়ে রইল তার দিকে। ঝুঁকি আছে। আমাদের হাতে আর পথও নেই। এক মুহূর্ত নীরবতা, তারপর বায়েজিদ ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমরা ভাগ হয়ে কাজ করব। আমি বাড়ি থেকে খোঁজ নেব তোর গতিবিধি, পাহারা, সবকিছু। আর আমি ভেতরের পথ খুঁজবো। দুজনার চোখে চোখ পড়ল। এইবার তাদের মাঝে শুধু ভালোবাসা না, একই লক্ষ্য, একই যুদ্ধ। বায়েজিদ ধীরে বলল, আঙ্গুরের খেলা শেষ করতে হবে, নয়তো ধ্বংস হয়ে যাবে প্রকৃতি। মেহেরুন্নেসার চোখে তখন কঠিন আগুন। এবার আমাদের পালা। কক্ষের ভেতর নীরবতা নেমে এসেছে। দুজনাই নিজের মতো করে ভাবছে কোন পথটা ঠিক হবে। হঠাৎ মেহেরুন্নেসা ধীরে বলল, আমাদের একজন সাহায্য করতে পারে। বায়েজিদ তাকালো তার দিকে। কে? মিরান। নামটা উচ্চারণ করতে যেন এক অদ্ভুত ছায়া নেমে এলো মেহেরুন্নেসার চোখে। বায়েজিদ ভ্রু কুচকালো। তুমি তাকে ভরসা করো? মেহেরুন্নেসা একটু থামলো। পুরোপুরি না, কিন্তু সে অনেক কিছু জানে। বায়েজিদ চুপ করে রইল। ঠিক তখনই মেহেরুন্নেসার মনে হঠাৎ ভেসে উঠল সেই দৃশ্য, জঙ্গলের অন্ধকার, আর সেই লোকটা যার হাতে সে ধরা পড়েছিল। তার চোখ, তার উপস্থিতি, সব যেন বায়েজিদের দেওয়া বর্ণনার সাথে মিলে যায়। আর সেদিন মিরান তার সাথে কথা বলছিল, সে অন্ধকার জগতের রাজা। মিরানের সেই কথাটা যেন আবারও কানে বাজলো। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। তার মাথায় হঠাৎ একটা ভাবনা ঝলসে উঠল। তাহলে কি সেই লোকটাই অঙ্কুর? তার আঙ্গুল ঠান্ডা হয়ে এলো, কিন্তু সে কিছুই প্রকাশ করলো না, মুখের অভিব্যক্তি সামলে নিল মুহূর্তে। বায়েজিদ তখনও তাকিয়ে আছে তার দিকে। কি ভাবছো? মেহেরুন্নেসা হালকা মাথা নাড়ল। কিছু না। শান্ত গলায় বলল, আমি শুধু ভাবছি মিরানের সাথে কথা বলতে হবে। তার চোখে আবারও সে দৃঢ়তা ফিরে এলো। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমায় মহলে নেওয়ার ব্যবস্থা করুন। বায়েজিদ একটু চমকালো। এখন? হ্যাঁ। সে দৃঢ় গলায় বলল, মিরান প্রাসাদের কারাগারে আছে। বায়েজিদের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। মেহেরুন্নেসা সামনে এগিয়ে এলো এক পা। আমি যদি নিজে গিয়ে তার সাথে কথা বলি, সে হয়তো সহ্য করবে। বায়েজিদ কিছুক্ষণ ভেবে চুপ রইল, তারপর ধীরে বলল, এখনই সম্ভব না। মেহেরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। আরো 2 দিন পর, তখন তোমায় মহলে নেওয়া যাবে নিরাপদে। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে আবারও বলল, একটা কথা আছে। বায়েজিদ তাকালো তার দিকে। মেহেরুন্নেসার কণ্ঠ নিচু হয়ে এলো।
চন্দ্রপ্রভাকে কিছুই জানাবেন না? বায়েজিদ স্থির হয়ে গেল। কেন? মেহরুন্নেসার চোখে ক্ষীণ দ্বিধা জ্বলসে উঠল, কিন্তু সে সেটা চাপা দিল। এখন না, সময় হলে সব বলবো। বায়েজিদ গভীরভাবে তাকিয়ে রইল তার দিকে। তার চোখে প্রশ্ন আছে, কিন্তু সে জোর করলো না। শেষমেশ ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, কিছুই জানাবো না। ভোর হতেই চলে গেল শাহজাদা। বায়েজিদ চলে যাওয়ার পর দুর্গে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। দিনটা কেটে গেল স্বাভাবিক নিয়মে। প্রশিক্ষণ, মানুষের আনাগোনা, দূরের পাহারার শব্দ, কিন্তু রাত নামতেই সবকিছু যেন অন্যরকম হয়ে উঠল। গভীর রাত। দুর্গের এক প্রহরী নিঃশব্দে এসে দাঁড়ালো মেহরুন্নেসার কক্ষের বাইরে। দরজায় খুব আস্তে আঘাত। মেহরুন্নেসা চমকে উঠল। এত রাতে দরজা খুলতে প্রহরী মাথা নিচু করে একটা মোড়ানো পত্র এগিয়ে দিল। আপনার জন্য। শুধু এটুকুই বলল সে। মেহরুন্নেসার বুক ধুক করে উঠল। সে ধীরে পত্রটা হাতে নিল, দরজা বন্ধ করে ভেতরে ফিরে এলো। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কাগজটার দিকে। তারপর ধীরে ধীরে মোড়ক খুলল সে। ভেতরে একটা ছোট কাগজ আর একটা ধাতব আংটি। আংটিটা চোখে পড়তেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। সে কাপা হাতে তুলে নিল সেটা। এই আংটি, এটা তারই। সেদিন যখন মিরান তাকে জঙ্গল থেকে উদ্ধার করে কারাগারে নিয়ে গিয়েছিল, তারপর থেকে এটা সে আর পায়নি। হয়তো কারাগারেই হাত থেকে খুলে পড়ে গিয়েছিল। মেহরুন্নেসার শ্বাস ভারী হয়ে এলো। এর মানে এই পত্র যেই পাঠিয়েছে সে কারাগারে ছিল, অথবা সেখানে যাতায়াত আছে। তার আঙ্গুল শক্ত হয়ে এলো আংটির উপর। দ্রুত কাগজটার দিকে তাকালো। সংক্ষিপ্ত লেখা তাতে। জঙ্গল পেরিয়ে অপর প্রান্তে এসো, আমি অপেক্ষায় থাকবো বেগম। নিচে কোনো নাম নেই, যদিও নামের কোনো দরকারও নেই। মেহরুন্নেসার চোখ ধীরে শুরু হয়ে এলো। এটা মিরান, সে নিশ্চিত। এই আংটি, এই ভাষা, এই গোপন ডাক, এটা অন্য কারো হতে পারে না। মেহরুন্নেসাকে বেগম বলে ওই একজনই ডাকে। সে কারাগারে থেকেও যোগাযোগ করছে। মেহরুন্নেসা ধীরে বসে পড়ল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। এটা ফাঁদও হতে পারে, আবার একমাত্র সুযোগও। সে আংটিটা শক্ত করে মুঠোয় ধরল। তার চোখে এবার দ্বিধা নেই, শুধু সিদ্ধান্ত। যেতে হবে। খুব আস্তে নিজেই বলল সে। তারপর ধীরে উঠে দাঁড়ালো। রাত গভীর হচ্ছে, আর সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে উত্তর। দুর্গ পেরিয়ে নিঃশব্দে জঙ্গল অতিক্রম করলো মেহরুন্নেসা। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে, ছায়াগুলোকে আরো রহস্যময় করে তুলছে। তার বুক ধুকপুক করছে, কিন্তু ঘোড়া থামায়নি একবারও। অবশেষে মহলের পেছনের নির্জন প্রান্তে সে পৌঁছে থেমে গেল। চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এলো কেউ। মেহরুন্নেসা সতর্ক হয়ে উঠল। কোমরে থাকা ছোট্ট লোহার খাপ থেকে ধারালো বাঁকানো ছুরিটা বের করলো, কিন্তু পর মুহূর্তে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মিরান? সে যেন বিশ্বাস করতেই পারছে না। এ কি সেই কারাগারের মিরান? না, এই নারী সম্পূর্ণ ভিন্ন। কয়েকদিন মলিন চেহারা নেই, ছেঁড়া পোশাক নেই, বরং পরনে নিখুঁত দামি পোশাক, অদ্ভুত রুচিশীল গাঢ় রঙের কাপড়ে মোড়া, চুলগুলো সাজানো, চোখে তীক্ষ্ণ আত্মবিশ্বাস। একেবারে অন্য মানুষ। মেহরুন্নেসা অবাক হয়ে তাকিয়ে রইল। মিরানের ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। চিনতে পারছো না? মেহরুন্নেসা ধীরে বলল। তুমি এখানে এভাবে? মিরান এগিয়ে এলো। সময় কম, চলো। কোনো ব্যাখ্যা না দিয়ে সে হাঁটা শুরু করলো উত্তরের দিকে। মেহরুন্নেসা এক মুহূর্ত দেরি করলো না, তার পিছু নিল। তারপর তার পিছু নিল। জঙ্গল ঘন হতে লাগলো, পথক্রমে আরো নির্জন। অবশেষে মেহরুন্নেসা আর না পেরে বলল, আমরা কোথায় যাচ্ছি? মিরান থামলো না। উত্তরের দিকে। কেন? এবার প্রশ্নে তাড়াহুড়া। মিরান একটু ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। আজ একটা সুযোগ আছে। কিসের সুযোগ? মিরান এবার ধীরে বলল, তোমার ননদকে খোঁজার। মেহরুন্নেসার পা থেমে গেল এক মুহূর্তের জন্য। কি বলছো তুমি? মিরান থামলো না, শুধু বলল, গতরাতে অঙ্কুর এসেছিল আমার কাছে। মেহরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারাগারে? হ্যাঁ। মিরানের কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে লুকানো তীক্ষ্ণতা স্পষ্ট। তার শরীরে আমি একটা গন্ধ পেয়েছি। মেহরুন্নেসা এগিয়ে এলো। কিসের গন্ধ? মিরান সরাসরি তাকালো তার দিকে। নারীর। জঙ্গলের বাতাসও যেন থেমে গেল। মেহরুন্নেসার গলা শুকিয়ে এলো। তাতে কি? মিরান এবার থেমে দাঁড়ালো। অঙ্কুর নিজের চারপাশে কাউকে রাখে না, যদি না তার দরকার হয়। তার চোখ গাঢ় হয়ে উঠল। আর যদি কোনো নারী তার কাছে থাকে, ধীরে বলল, তাহলে সেটা সাধারণ কেউ না। মেহরুন্নেসার বুক কেঁপে উঠল। তুমি বলতে চাও? হতে পারে অর্ষা ওখানেই আছে। নীরবতা আবার ঘিরে ধরলো দুজনকে। মেহরুন্নেসা শক্ত করে মুঠো বাঁধল। জঙ্গল পেরিয়ে ধীরে ধীরে তারা পৌঁছালো উত্তর প্রাসাদের সামনে। চাঁদের আলোয় বিশাল প্রাসাদটা যেন নিতে কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ অন্ধকার, অথচ ভয় জাগানো। মেহরুন্নেসার বুক কেঁপে উঠল। মনে পড়লো বায়েজিদের বলা কথাগুলো। ওই মানুষ কেকোগুলো যদি এখন বেরিয়ে আসে। ভয়ে ভয়ে বলল, এটা এত চুপচাপ কেন? মিরান একবার চারিপাশে তাকালো। তার চোখে যেন কিছু বোঝার ছাপ ফুটে উঠলো, কিন্তু সে কিছুই বলল না। চলো। প্রাসাদের ভেতরে ঢুকতে একটা তীব্র অচেনা গন্ধ আঘাত করলো নাকে। মেহরুন্নেসা নাক কুচকালো। এটা কিসের গন্ধ? বিভিন্ন রাসায়নিক সামগ্রী।
সংক্ষিপ্ত উত্তর মিরানের। ভেতরে আরো এগোতেই তারা থমকে গেল। প্রাসাদটা ফাঁকা, অস্বাভাবিক রকম ফাঁকা। না কোনো প্রহরী, না কোনো মানুষের শব্দ, কিন্তু সবকিছু এলোমেলো না, বরং এমনভাবে পড়ে আছে যেন একটু আগেই কেউ কাজ করছিল এখানে। মিরানের চোখে কিনো এক সন্দেহের রেখা ফুটে উঠলো। সে বুঝলো কিছু, কিন্তু মেহেরুন্নেসাকে কিছুই জানালো না। মেহেরুন্নেসা ধীরে এগিয়ে গেল এক টেবিলের দিকে। সেখানে ছড়িয়ে আছে অসংখ্য কাচের শিশি, কেউ লম্বা সরু, কেউ গোলাকার, কেউ আবার নিচে চওড়া মুখ সরু। প্রতিটা শিশির ভেতরে ভিন্ন ভিন্ন রঙের তরল, গাঢ় নীল, রক্তিম লাল, হালকা সবুজ আর কুয়াশার মতো সাদা। পাশেই পড়ে আছে সূক্ষ্ম সূচ, ধাতব কাঁচি, বিভিন্ন মাপের ছুরি আর অদ্ভুত আকৃতির যন্ত্র, কিছু পাকানো, কিছু চিমটির মতো, কিছু আবার নলের মতো লম্বা। মেহেরুন্নেসার গা শিউরে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।